তোমার আছে না? তোমার তোমার না থাকলে তো সব বৃথা। অর্থ না। আচ্ছা ঠিক আছে, আমাদের গ্রুপ আছে, এটা অনলাইনে ক্লাসও চলে, অনলাইনে পরে দেখে নিতে পারবা। বলো হিস্টোলজি কি? হোয়াট ইজ হিস্টোলজি? বসে বলো। হিস্টোলজি টিস্যু তত্ত্ব। হ্যাঁ, টিস্যু তত্ত্ব কি নিয়ে আলোচনা করো? টিস্যুর গঠন, আকার, আকৃতি, উৎপত্তি নিয়ে আলোচনা করা। আচ্ছা, তারপরে বলো, তুমি বলো, বসেই বলো, হোয়াট ইজ ইন্টারনাল মরফোলজি? ইন্টারনাল মরফোলজি আরেক নাম কি? অভ্যন্তরীণ অঙ্গসংখ্যা। হ্যাঁ, আরেক এটাকে কি বলে? হ্যাঁ, অ্যানাটমি। অ্যানাটমি বলে। হ্যাঁ, আচ্ছা বলো। চ্যাপ্টার 1 শীত পাইছো তো সবাই না? চ্যাপ্টার 1 শর্ট দেখতেছি। বসুন। তাহলে গত ক্লাসে কি পড়ছিলাম আমরা? কোন পর্যন্ত পড়ছি? বায়োলজি শব্দের অর্থ কি বলো? বায়ো শব্দের অর্থ কি? বায়োলজির অর্থ হচ্ছে লিভিং। লজি শব্দের অর্থ কি? নলেজ। যেটা জীব জীব বিষয়ে জ্ঞান অর্জন করাকে বলা হয় বায়োলজি। বলো হোয়াট ইজ ফিজিওলজি? ক্লাস করছো না তুমি? হ্যাঁ, ফিজিওলজি কি? শারীরতত্ত্ববিদ্যা। কি কি নিয়ে আলোচনা করবে? এখানে কি কি থাকবে? এখানে জীবের বিভিন্ন শারীরিক কাজ, উৎসেচন, তারপরে শোষণ, সালোকসংশ্লেষণ, বিভাজন। আচ্ছা বলো, তারপরে হচ্ছে সাইটোলজি পড়াইছি না? সাইটোলজি পড়াইছি না? বলো, তুমি বলো। কোষতত্ত্ব, কোষের গঠন, কোষের বিকাশ, কোষের সংযোজন। তুমি বলো এমব্রায়োলজি কি? হ্যাঁ হ্যাঁ, ভ্রূণের গঠন, ভ্রূণের বিকাশ, এগুলো আর নিয়ে আলোচনা করো। তুমি বলো হোয়াট ইজ হিস্টোলজি? হিস্টোলজি হলো টিস্যু তত্ত্ব, টিস্যুর গঠন, কাজ নিয়ে আলোচনা করা। গুড। আচ্ছা, আর কিছু পড়াইছি? ইকোলজি পড়াইছি তাই না? ইকোলজি বলো, হোয়াট ইজ ইকোলজি? বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করবে। বাস্তুতন্ত্র কি তাহলে? হোয়াট ইজ বাস্তুতন্ত্র? চারপাশে পরিবেশ নিয়ে আলোচনা করা। বলো এনিওয়ান, বাস্তুতন্ত্র কি বলো? এই তুমি বলো। হ্যাঁ, জীব ও জগৎ অন্তঃসম্পর্ক। অন্তঃসম্পর্ক তাকে বলা হয় বাস্তু। বসো। হ্যাঁ, বুঝছে, সমস্যা নেই। আর কি পড়েছিলাম? ইভলিউশন। এই তুমি বলো ইভলিউশন কি? বিবর্তন। বিবর্তন কি? হোয়াট ইজ বিবর্তন? সময়ের পরিবর্তনে জীব ও প্রাণ, জীব বা উদ্ভিদের জীবন পরিবর্তন ও বিকাশ। আচ্ছা, তাহলে কিভাবে বিবর্তনের কিছু মতবাদ যে পৃথিবীতে, যেমন পৃথিবীতে প্রথম কার্বন ডাই অক্সাইড, মিথেন ও অ্যামোনিয়া ছিল, কিন্তু অপরটি ছিল না। পরবর্তীতে অ্যামোনিয়া, কার্বন ডাই অক্সাইড, মিথেন অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। অ্যামাইনো অ্যাসিড থেকে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন তৈরি হয়। প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড প্রোব্যাক্স তৈরি করে। প্রোব্যাক্স থেকে পরবর্তীতে অণুজীব, আদিকোষীয় অণুজীব তৈরি হয়। আদিকোষীয় অণুজীবে প্লাস্টিক উপস্থিত থাকে এবং আদিকোষের মধ্যে, হ্যাঁ, আদিকোষ থেকে প্রকৃত কোষ, প্রকৃত কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড ঢুকে যায়। প্রবেশ করলে কি হয়? তারপরে সার্কুলেশনের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং বায়ুতে O2 উৎপন্ন করে। যখন বাতাসে অক্সিজেন এখন চলে আসলো, তখন বাতাসের উপর যারা নির্ভর করে বাঁচে তারা এখন তাদের আবির্ভাব আসবে, তাই না?
এটা একটা ধারণা, এটা একটা ধারণা, থিওরি। আচ্ছা, নেক্সট আমরা জেনেটিক্স পড়ি, যেমন জেনেটিক্স। খাতাটা বের করো সবাই। চ্যাপ্টার 2 এর বায়োলজি চ্যাপ্টার 2 দিয়ে দিই শীট। কজন আছে? 2 4 6 8 10 11। 2 4 6 8 10। একটা রেখে বাকি সব পাস করা হয়েছে। বায়োলজি চ্যাপ্টার 2 দিয়ে দিছি। চ্যাপ্টার 1 তাহলে কে পাও নাই? বায়োলজি চ্যাপ্টার 1 শুধু তুমি পাও নাই না? আসো, দাও শীট দিয়ে দাও। ওটা দিন দিতেছ না? দাও। ভাইয়া সরি স্যার, কি এখানে যে এটা এক্সট্রা পেজ এক্সট্রা পেজ আসছে? ওটাতে কি করতাম? রাখো। আমরা পড়বো জেনেটিক্স। জেনেটিক্স হচ্ছে জিনতত্ত্ব নিয়ে আলোচনা করবে, তাই না? বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব। জিনতত্ত্ব বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবে। এটা মানে জীব এবং জীবের বংশগতীয় বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবে। এটা জেনেটিক আর এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, দুটি কিন্তু আলাদা জিনিস। ওই এটা পাস করছো, পিছনে দিয়ে দিছো, সবাই লিখে দিবা, নাম লিখবা, মোবাইল নাম্বার লিখবা, স্কুলের নাম লিখবা। তাহলে জেনেটিক হচ্ছে জিনতত্ত্ব, যেটা জিন জীবের বংশগতীয় বৈশিষ্ট্য, বংশগতীয় রোগ, এগুলো নিয়ে আলোচনা করবে। এটাকে বলা হয় জেনেটিক্স। আচ্ছা, আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং কিন্তু আলাদা জিনিস। আমরা জেনেটিক্স আর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পরে পড়বো। হ্যাঁ, আচ্ছা, ইকোলজি এটা কত নম্বরে? 8 নম্বর পয়েন্ট না? ইকোলজি 9 নম্বর হচ্ছে ইকোলজি। ইকোলজি পড়ছি নি? একবারে সবগুলো। এন্ডোক্রাইনোলজি তো পড়ছি মনে হয় না? বায়োজিওগ্রাফি পর্যন্ত পড়ছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু আছে পয়েন্ট আমাদের বাকি আছে কিছু? আচ্ছা, ফলিত অ্যাপ্লাইড। আজকে আমাদের অ্যাপ্লাইড থেকে শুরু করতে হবে। অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজি হচ্ছে বায়োলজির যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করে। জীববিজ্ঞানে যে শাখায় প্রায়োগিক বিষয় নিয়ে
যেটা হচ্ছে প্রায়োগিক বিষয়, অ্যাপ্লাইড বিষয় নিয়ে আলোচনা করবে, এটাকে বলা হয় বায়োলজি। স্যার বুধবারে আমরা স্কুলে বই দিবে, এর জন্য স্যারা বলছে কি 11টার 20 মিনিট আগে হাজির থাকতে স্কুলে। আচ্ছা, ছিল স্কুলে? আচ্ছা, বুধবারে না, কালকে পরের দিন। জি স্যার। আচ্ছা আসো, 20 মিনিট আগে ছেড়ে দেবো। 11টার 20 মিনিট আগে ছেড়ে দিলে না, 11টার সময় গিয়ে পৌঁছে হবে না? না, আগে আসবা। স্যার 10 মিনিট আগে ক্লাসে হাজির থাকতে বলছি। আগে আসো, তাহলে একটু আগে আসো। স্যার 9:30 ওই 9:30 দিয়ে দিবো তাহলে, হ্যাঁ? তাহলে নেক্সট ক্লাসই তো মনে হয় না? নেক্সট ক্লাস তাহলে আগে আগে আসো তোমরা, 9:30 আসো, হ্যাঁ? নেক্সট ক্লাসে তাহলে 11:30, 9:30 আসো, 9:30, আধা ঘন্টা আগে। আচ্ছা, অ্যাপ্লাইড বায়োলজি। অ্যাপ্লাইড বায়োলজি হচ্ছে যেটা প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করবে। যেমন তুই যে গত ক্লাসে বলছিলাম আমাদের ইনসুলিন তৈরি, যাতে ডায়াবেটিস হয় ইনসুলিন দেওয়া লাগে না, তাহলে এটা হচ্ছে কিন্তু জীববিজ্ঞানের যে শাখায় আমরা মানুষের প্রায়োগিক যে বিষয় আছে যেগুলো লাগে প্রয়োগ করতে পারবো, এগুলো নিয়ে আলোচনা করবে। এটা কি বলা হয়? অ্যাপ্লাইড বায়োলজি। কারা কারা আছে মাঝখানে? প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি, PALAEON, প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি বানানটা কিন্তু ভালো করে লক্ষ্য করবা। প্যালিওন্টোলজি বা জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম বিজ্ঞান, জীবাশ্ম, হ্যাঁ আছে, জীবাশ্ম বিজ্ঞান। দ্যাট মিন্স জীবাশ্ম, প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ম নিয়ে আলোচনা। প্রাগৈতিহাসিক যুগের জীবের বিবরণ ও জীবাশ্ম। দ্যাট মিন্স আগে ডাইনোসর ছিল আমাদের, তাই না? পৃথিবীতে ডাইনোসর বিচরণ করতো, এখন কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে না? কিন্তু আমরা বুঝতে পারি, কিভাবে বুঝতে পারি যে ডাইনোসর যে ছিল আমরা কিভাবে বুঝবো? ওরা তো মরে গিয়ে তাদের যে বাকি অংশটা রয়ে গেছে, এদের যে মাটিগুলো যেগুলো আছে, এই মাটির মধ্যে যে কার্বন আছে, মেনলি আমাদের বডি কি দিয়ে তৈরি? যে কোনো বডি কার্বন, না হয় অক্সিজেন, না হয় সালফার, এগুলো দিয়ে তৈরি। তো এইগুলো আমরা কার্বন ডেটিং করা যায়, কার্বনকে করা যায়। কার্বন হচ্ছে কয়েকটা আইসোটোপ আছে, কার্বন 14, কি কি আইসোটোপ আছে বলতো? 13, 14, 13, 14, 12, 13, 14 যেটা আছে, কার্বন 14 যেটা, এটা কি হয়? 14 আইসোটোপ যেটা আছে, এটা কন্টিনিউয়াস ভেঙে যায়। ভেঙে গিয়ে যদি দেখি যে অর্ধেক হইতে, মানে অর্ধেক হইছে, এবং ভেঙে যেতে আমরা জানি অর্ধেক হতে সময় লাগে 450 বছর বা 450 কোটি বছর, সাপোজ মনে করো, বা 450 বছর। তাহলে আমি কি বুঝবো? তাহলে 450 বছর আগে এটা আগুনগুলো ছিল, বুঝছো না? এরকম করে তোমার ইয়ে করে কোথায় কি ধরনের জীব ছিল এগুলো নিয়ে আলোচনা করবে, জীবাশ্ম নিয়ে আলোচনা করবে। জীবাশ্ম কি? মাটির নিচে চাপা পড়ে পড়ে অনেক বছর পর পর মডিফাই হয়ে যেটা তৈরি হয়, এটাকে বলা হয় জীবাশ্ম। যেমন আমাদের জীবাশ্ম জ্বালানি আছে, জ্বালানি আছে না? আর জীবাশ্ম হচ্ছে মরে গিয়ে যেটা হয় আর কি, এটা হচ্ছে তার জীবাশ্ম জীবের। প্যালিওন্টোলজি বা জীবাশ্ম নিয়ে আলোচনা। তারপরে বায়োস্ট্যাটিস্টিক্স। বায়োস্ট্যাটিস্টিক্স হচ্ছে তোমার জীবের কি নিয়ে আলোচনা করবে? বায়োস্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যান। জীবের সংখ্যা নিয়ে আলোচনা করবে। দ্যাট মিন্স সুন্দরবনে কয়টা রয়্যাল বেঙ্গল টাইগার আছে, কয়টা আছে, এগুলো নিয়ে কয়টা, কোন ধরনের পাখি কোথায় আছে না আছে, কয়টা আছে, এগুলো নিয়ে আলোচনা করবে। এগুলো তো ভাই জিওগ্রাফি করে না? হ্যাঁ, জিওগ্রাফির মধ্যে, জিওগ্রাফি বলতে ভৌগোলিক এরিয়া বোঝায়, আর স্ট্যাটিস্টিক্স হচ্ছে তোমার হিসাব নিকাশ, বা তোমার একটা ইয়ে করবে, বিভিন্ন ধরনের সার্ভে করে না, সার্ভে যে এখানে কোন ধরনের প্রাণী ইয়ে হয়ে যাচ্ছে, তোমার আস্তে আস্তে, হ্যাঁ, তালিকাভুক্ত করা, কোনগুলো হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কোনগুলো ডেড লাইনে আছে, এগুলো নিয়ে আলোচনা করবে। বায়োস্ট্যাটিস্টিক্স এটা হচ্ছে জীবের সংখ্যা নিয়ে আলোচনা করবে।
দ্বারা সংখ্যা নিয়ে আলোচনা করবে বায়োস্ট্যাটিস্টিক্স। তারপরে প্যারাসাইটোলজি, 3 নাম্বার হচ্ছে প্যারাসাইটোলজি, পরজীব নিয়ে আলোচনা করবে, তাই না? এটা এন্টোমোলজি আর একটা প্যারাসাইটোলজি, এটাতে কিন্তু সবার ভুল হয়। এন্টোমোলজি আর প্যারাসাইটোলজি, হ্যাঁ এটা হচ্ছে এন্টোমোলজি, খুব ইম্পর্টেন্ট। প্যারেন্টোলজিটা ইম্পর্টেন্ট। এন্টোমোলজি, এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব। দ্যাট মিন্স বিভিন্ন ধরনের পোকামাকড়, এদের উপকার অপকার এগুলো নিয়ে আলোচনা করবে। প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবিতা, পরজীবী বিদ্যা। তোমরা নেক্সট ক্লাসে পরীক্ষা দাও একটা। হ্যাঁ তোমরা ক্লাস টেস্ট, এটাকে বলে সিটি, ছোট ছোট পরীক্ষা করে দেবে, ক্লাস টেস্ট দিবা। ক্লাসের পরে 10 নম্বর প্রশ্ন করে দেবে, আর তারপরে চ্যাপ্টার শেষ হয়ে গেলে তারপরে এমসিকিউ দিবা, সাবজেক্ট দিবা। এমসিকিউ। আচ্ছা, এন্টোমোলজি হচ্ছে কীটতত্ত্ব নিয়ে আলোচনা করবে। কীটতত্ত্ব দ্যাট মিন্স তোমার কীটপতঙ্গ, তাহলে এন্টোমোলজি হচ্ছে কীটপতঙ্গ, দ্যাট মিন্স তোমার বিভিন্ন ধরনের যেমন ঘাসফড়িং, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের যেগুলা পতঙ্গ রিলেটেড, যেগুলো ইনসেক্টস যেগুলো আছে, অনেক ক্ষয়ক্ষতি করে না আমাদের, পোকা ধরে, তারপরে অনেক ঝামেলা করে, এগুলো নিয়ে আলোচনা করবো। এমব্রায়োলজি, হ্যাঁ আর্থ্রোপোডা বিশেষ করে যেগুলো আছে, এটা মেইনলি এন্টোমোলজি। আর পরজীবী যেটা প্যারাসাইট, পরজীবী বলতে আচ্ছা থাক, সমস্যা নাই, আমরা সিকোয়েন্সিয়ালি সবগুলাই শেষ করব। প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবী কাকে বলে? এটা দুইটা কথা আছে, একটা হচ্ছে তোমার অবশ্যই একটা কন্ডিশন তাকে অন্যের দেহে থাকতে হবে, প্লাস ওই দেহের উপর সে নিউট্রিশন নেয় প্লাস শেল্টার নেয়, এটাকে বলা হয় প্যারাসাইট। এবং কখনোই উপকার করবে না, বরঞ্চ কি করবে? অপকার করবে, এটাকে বলা হয় প্যারাসাইট। তাহলে প্যারাসাইটোলজি হচ্ছে পরজীবিতা। এটা মেইনলি পরজীবিতা নিয়ে আলোচনা করবে। তারপরে আমাদের কি টপিক আছে? মাইক্রোবায়োল, হ্যাঁ ফিশারিজ আছে না, ফিশারিজ। ফিশারিজ হচ্ছে মৎস্য সম্পদ নিয়ে আলোচনা করবে। ফিশারিজ, মৎস্য সম্পদ নিয়ে আলোচনা। তারপরে আর কি আছে? তারপরে মাইক্রোবায়োলজি না, মাইক্রোবায়োলজি, মাইক্রোবায়োলজি, অণুজীব, অণুজীব বিদ্যা। দ্যাট মিন্স বিভিন্ন ধরনের অণুজীব নিয়ে আলোচনা করবে, ভাইরাস, ব্যাকটেরিয়া, তারপরে ছত্রাক নিয়ে আলোচনা, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের গঠন, রোগ নিয়ে আলোচনা। মেইনলি তোমার মাইক্রোবায়োলজিতে ছোট ছোট অণুজীব। মাইক্রোবায়োলজি বলতে কি বোঝায়? মাইক্রো মানে কি? মাইক্রো আকারগত থাকে। মাইক্রো কোন একটা বস্তুর মাইক্রো মানে 10⁻⁶ মিটার, মানে যেটা তোমার মাইক্রোস্কোপে দেখতে হয়। মাইক্রো মানে হচ্ছে যেগুলো মাইক্রোস্কোপিক্যালি দেখতে হয়, যেগুলো এটাকে বলা হয় মাইক্রো।
খুব অণু অনেক ছোট হয়, এগুলো মাইক্রোস্কোপ, দ্যাট মিনস তাদের আকার। অণুজীব কাকে বলে? অণুজীব যাদের আকার 10⁻6 মিটার হয়, যাদের দেখতে মাইক্রোস্কোপের প্রয়োজন হয়। অনেক সময় আমরা নিজের এমনিতে দেখতে পারি, এমনিতে খালি চোখে দেখা যায়, যেমন কৃমি যেগুলো আছে, ছোট ছোট কৃমি, লার্ভা, এগুলো নিয়ে আলোচনা, এগুলো কিন্তু মাইক্রোবায়োলজিতে আসবে। ব্যাকটেরিয়া, ছত্রাক, তারপর হচ্ছে কৃমিও দিয়ে দাও। নেমাটোডস, নেমাটোডস মানে কি? নেমাটোডা পর্বে পড়ছিলাম আমরা, 7 8 নেমাটোডা, নেমাটোড, তারপরে প্লাটিহেলমিনথেস, এগুলো সব হচ্ছে কৃমি। নেমাটোডস নিয়ে আলোচনা করব। ভাইরাস, হ্যাঁ, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, নেমাটোডস বা নেমাটোডা পর্ব প্রাণী, এদের গঠন, এদের দ্বারা যে রোগগুলো হয়, রোগ নিয়ে আলোচনা করবে। আমাদের ভাইরাস দিয়ে কোনটা হচ্ছে এখন প্যান্ডেমিক, যেটা হচ্ছে কি নাম কি? নোবেল করোনা ভাইরাস। এটা ভাইরাস, এটা ভাইরাস মাইক্রোবায়োলজির অংশ অবশ্যই। তাহলে মেডিকেল কলেজে কোন ডিপার্টমেন্টের মানুষজন এই ভাইরাসের বা এই করবে, ভাইরাসের ডিটেক্ট করবে বা টেস্ট করবে? কারা করবে? যারা মাইক্রোবায়োলজি নিয়ে পড়াশোনা করতেছে, না, মাইক্রোবায়োলজির যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্ট এই কাজটা করবে। আচ্ছা, তারপরে আমরা পড়বো কোনটা? এগ্রিকালচার মানে হচ্ছে তোমার কৃষিবিদ নিয়ে আলোচনা করবো। এগ্রিকালচার, কৃষি। বাংলাদেশ এগ্রি ইউনিভার্সিটি কোথায় অবস্থিত? কৃষি সম্পদ নিয়ে আলোচনা। তারপরে 8 নাম্বার হচ্ছে ফিশারিজ আছে, না? তারপর মেডিকেল সায়েন্স আছে, মেডিকেল সায়েন্স। মেডিকেল সায়েন্সের মধ্যে কি আছে? চিকিৎসাবিদ্যা। দ্যাট মিনস তোমার বিভিন্ন রোগ, রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, রোগ নির্ণয়, প্রতিরোধ। বিভিন্ন ধরনের রোগের কারণ, লক্ষণ, প্রতিকার, প্রতিরোধ, তারপরে এগুলো দিয়ে আমাদের কি কি ধরনের রোগ নির্ণয় কিভাবে করা যায়। তাহলে করোনা টেস্ট কি দিয়ে করে জানো? কোন মেশিন দিয়ে করে? মেশিন, হ্যাঁ, স্যাম্পল তো লাগবে আমাদের, স্যাম্পল দেওয়া লাগে। কোন মেশিন দিয়ে করে বলো? পিসিআর মেশিন, পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটা পিসিআর মেশিন, একটা মেশিন আছে অনেক বড়, ওই মেশিনের মধ্যে স্যাম্পল দেয়, টেস্টটা চলে আসে। এটা পরে বলবা। তাহলে আমরা তাহলে হচ্ছে অবশ্যই তাহলে রোগটা কেন হয়েছে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর চোখ যদি লাল মানে হলুদ হয়ে যায়, ত্বক হলুদ হয়ে গেছে, তাহলে কি বুঝবা? জন্ডিস হয়েছে। তাহলে এই যে তোমার ক্লিনিক্যাল কিছু ডায়াগনোসিস প্লাস বিভিন্ন টেস্ট করে বোঝা যায়। ডাক্তাররা টেস্ট করে না, বুকের এক্সরে করে, এটা করে, সেটা করে, এগুলো প্লাস প্রতিরোধ, প্রতিকার, কিভাবে তোমার ট্রিটমেন্ট দিয়ে দিবে, ওষুধপাতি খেতে বলবে, আর যাতে না হয় এটা করতে বলবে, যে বেশি বেশি ভালো ভালো খাবার দাবার খেতে। হ্যাঁ, কোন পার্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? কোন পার্টটা? এখানে হচ্ছে তোমার রোগ নির্ণয়টা ইম্পর্টেন্ট, কারণ তুমি রোগ নির্ণয় করতে পারলে, রোগ ধরতে পারলে ট্রিটমেন্ট সহজ, বুঝছো না? ট্রিটমেন্ট একদম সহজ। ওষুধ কি প্রত্যেকদিন বাইরে হয়? ওষুধ তো একই জিনিস। আচ্ছা, তাহলে এগ্রিকালচার, মেডিকেল সায়েন্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু আসবে কত নাম্বার? এটা
জেনেটিক জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি আলোচনা করে? জিন প্রযুক্তি। হ্যাঁ, জিন প্রযুক্তি। দ্যাট মিন্স জিনকে এখন মডিফাই করবে। জিন দ্যাট মিন্স একটা আগে ছিল জেনেটিক্স। জেনেটিক্স শুধুমাত্র থিওরিটিক্যাল কথাবার্তা নিয়ে আলোচনা করবে, কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুলো আলোচনা করবে তোমার একটা জিন, যেমন হচ্ছে আমরা কি করলাম, হ্যাঁ আমরা সৌন্দর্য বর্ধনের জন্য যে গাছগুলো আছে, এই গাছ আমরা যেমন থুজা আছে, বিভিন্ন ধরনের গাছ আছে না আমাদের বাসার আশেপাশে লাগাই আমরা। তো এগুলোর মধ্যে কি করা হচ্ছে রিসেন্টলি, এটা হচ্ছে তোমার লুসিফেরিন যেটা আছে, লুসিফেরিনটা কি জোনাকির মধ্যে আলো যে মিটমিট করে, কেন করে জানো? এটা হচ্ছে লুসিফেরিনের জন্য করে। লুসিফেরিন নামক একটা এনজাইম থাকে, দেখবা যে জোনাকি যখন মিটমিট করে তখন শুধুমাত্র যখন ভিতরে যখন নেয়, যখন বাতাস যখন ভিতরে নিচ্ছে, অক্সিজেন যখন নিচ্ছে তখনই জ্বলে। এক্সপিরেশন যখন করে তখন কিন্তু হয় না। দ্যাট ইজ ইন্সপিরেশন যখন করে, প্রশ্বাস যখন করে তখন এটা জ্বলে, নিঃশ্বাস যখন হয় তখন কিন্তু জ্বলে না, জানো এটা? আসো, তুমি কি 10:30 মনে করছিলে? আচ্ছা কি বলছিলাম যেন, বলো। যে জোনাকি কেন মিটমিট করে? জোনাকি মিটমিট করে কেন? লুসিফেরিন নামক একটা এনজাইম থাকে। তো ওদের লুসিফেরিন যখন বাতাস যখন ভিতরে ঢুকে, ওই লুসিফেরিন তখন একটা এটিপি তৈরি করে বা শক্তি তৈরি করে, যেটা লাইট আকারে বের হয়ে আসে। তো বিজ্ঞানীরা কি করছে, ওরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে লুসিফেরিন যে জিনটা তৈরি করে ওই জিনকে বের করে নিয়ে আসছে। বের করে নিয়ে এসে ওই গাছের জিনের মধ্যে স্থাপন করছে। গাছের একটা কোষের মধ্যে যদি স্থাপন করি জিনটা, যেমন থুজা গাছের মধ্যে করলাম, তাহলে ওই কোষ থেকে অনেকগুলো গাছ কোষ তৈরি করছে এবং প্রত্যেকটা থেকে গাছ তৈরি হয়েছে। তাহলে ওই গাছের মধ্যে কি থাকবে? ওরা রাত্রে মিটমিট করবে, রাতে চলবে। হ্যাঁ হয়, এটা কিন্তু আমেরিকাতে অলরেডি শুরু হয়ে গেছে। ওরা তো শৌখিন রাষ্ট্র, তাই না? ওরা এগুলা, আমাদের ক্ষুধা মন্দা, হ্যাঁ আমাদের এগুলো খাওয়া দাওয়া হচ্ছে আমাদের মেইন, কিন্তু আমাদের এত শৌখিনতা নাই। আস্তে আস্তে হবে, ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে, তখন দেখবা এই বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এটা খুব পটেনশিয়াল একটা সাবজেক্ট। এটা নেক্সটে বাইরের দেশে অনেক বেশি ডিমান্ডেবল। তাহলে আমরা কি করি, যেমন আমরা ইনসুলিন তৈরি করি, ইনসুলিন যে তৈরি করতেছি এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে করি। যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য যে জিনটা দায়ী থাকে, ওই জিনটাকে আমরা বের করে নিয়ে আসি, বের করে নিয়ে এসে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে ঢুকাই। ব্যাকটেরিয়া যখন এদের সংখ্যা যখন বৃদ্ধি পায়, মানে এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার মধ্যে ওদের ডিএনএ আছে। এই ডিএনএর অংশের মধ্যে আমি কি করলাম, এই ডিএনএর অংশের মধ্যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য, আসসালামু আলাইকুম, জি আসেন। তাহলে আস্তে 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 নেক্সট ক্লাসটা থাকবে 9:30। ওর সাথে কি কেউ আসতে পারে? তাহলে ওই যে ও মডার্নে কোন সেকশনে? ওর সাথে কি দিয়ে আছে? তাহলে নেক্সট ক্লাসে 9:30 আসবে। নর্মালি 10টায় ক্লাস থাকবে, ওদের আবার বই দেবে তো স্কুলে। কালকে পরে শনি সোমবার আচ্ছা, সমস্যা নেই, টাকা পয়সার সমস্যা তো আপনি যদি পারেন দিয়েছেন কি আমার
কি পড়াশোনা শুরু করছে, বই পাইছে? হ্যাঁ, বই পাইছে। আমি বাসায় আবার ই করতেছি। আমি তো ভুল হয়ে যাচ্ছে। দেখা যায় যে আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে শনি কালকে পরের দিন আসবে 9:30। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওই যে বললাম যে আমাদের দেহের মধ্যে যেই জিনটা ইনসুলিন তৈরি করবে, এই জিনটা আমি আলাদা করে ফেলছি। এটা ইনসুলিন তৈরি করে একটা জিন, আমাদের কোষ থেকে আলাদা করে ফেলছি। এটা আলাদা করে এখন ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে ওর মধ্যে স্থাপন করছে। এখন স্থাপন যদি করি তাহলে এদের সংখ্যা বৃদ্ধি পাবে না? আস্তে আস্তে এদের সংখ্যা বৃদ্ধি পাবে, একটা থেকে দুইটা কোষ তৈরি হবে, এটা প্লাস আরেকটা কোষ তৈরি হবে। তাহলে দেখো এই জিনটা আমি এখানে স্থাপন করছিলাম, এখানে এই কোষের মধ্যে ওই জিনটা আছে, এই কোষের মধ্যে ওই জিনটা আছে। এরকম একটা ব্যাকটেরিয়া দিনে 72টা জেনারেশন করতে পারে। দ্যাট মিন্স 72টা জেনারেশন, নট কোষ। দ্যাট মিন্স 72টা। প্রথমে একটা ভাঙলো, মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে আবার চারটা, চারটা থেকে কটা হবে? 8টা হবে, 8টা থেকে 16টা, এরকম করতে করতে 72টা জেনারেশন হবে। এবং এই যে 8টা হয়েছে, আবার প্রত্যেকটা 8টা আবার ভাঙবে। মানে অনেক অনেক সংখ্যা দ্রুত বাড়াতে পারে ব্যাকটেরিয়াগুলো। তো এদের সংখ্যা যখন বাড়বে তখন ওই যে টার্গেট জিনও বাড়বে না, এর সংখ্যা বাড়বে না। তো এটা যদি বাড়ে, এর ভেতরে ভেতরে প্রোটিন তৈরি করে ফেলবে। যেখানে জিন আছে সেখানে প্রোটিন তৈরি হয়। তো প্রোটিনটা যখন তৈরি হয়ে থাকবে তখন আমরা এই প্রোটিনটাকে একটা টেকনোলজির মাধ্যমে বের করে নিয়ে আসবো। আর ওই প্রোটিনটা কি? ইনসুলিন। ওই প্রোটিনটা হচ্ছে ইনসুলিন। তখন এটাকে আমরা বাজারজাত করে এটা বাজারে ছেড়ে দেব। তাহলে এই প্রসেসে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে আমরা ইয়ে তৈরি করতে পারি, ইনসুলিন এগুলো সব তৈরি করি। এটা আছে তোমাদের বইয়ে লাস্ট চ্যাপ্টারে, এটা আছে। বই আছে সবার কাছে? আচ্ছা, বইটা বের করো, লাস্ট চ্যাপ্টারটা বের করো। লাস্ট চ্যাপ্টারে দেখা একটা ছবি আছে, দেখি তো। এই ছবিটা দেখলে বুঝবা। একটা ছবি দেয়া আছে এখানে। এই ছবিতে প্রথমে দেখো, প্রথমে এই পাশে একটা টার্গেট কোষ দেয়া আছে, যে আমাদের দেহের মধ্যে যে কোনো একটা কোষ, এটা টার্গেট কোষ। এই যেটা একটা টার্গেট কোষ, যেই কোষের মধ্যে আমার ইনসুলিন তৈরি হওয়ার জন্য জিন আছে, যেই কোষের মধ্যে ইনসুলিন তৈরি হওয়ার জন্য জিন আছে, এটাকে আমরা বের করে নিয়ে আসলাম। আর এই যে ব্যাকটেরিয়ার মধ্যে একটা ডিএনএ আছে, ব্যাকটেরিয়ার ডিএনএর সাথে ওই টার্গেট অংশটা কম্বিনেশন করা হয়, কম্বিনেশন করে আবার ব্যাকটেরিয়ার মধ্যে দেওয়া হয়। দিলে এই ব্যাকটেরিয়ার সংখ্যা, অনেকগুলো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তো অনেকগুলো সংখ্যা যখন ব্যাকটেরিয়া হবে তখন প্রত্যেকটা ব্যাকটেরিয়ার মধ্যে জিন আছে, প্রোটিন আছে, প্রোটিনটা বের করে নিয়ে আসবো, বাজারজাত করবো, টাকা পয়সা পাবো। তাহলে এটা কি অ্যাপ্লাইড হবে না ইয়ে হবে, ফলিত হবে না ভৌত হবে? ফলিত হবে। অ্যাপ্লাইড না ভৌত? ভৌত কেন? ভৌত তো হচ্ছে তোমার ওইটা অ্যাপ্লাইড। ফলিত জীববিজ্ঞান হবে, কারণ আমি মানুষের অ্যাপ্লিকেশন করতে পারতেছি, মানুষের উপর। হ্যাঁ, অবশ্যই। নেক্সট ধরো। আচ্ছা, এটা এখানে থাকে। আর কি পয়েন্ট আছে আমাদের, বলো? চিকিৎসা বিজ্ঞান, জিন প্রযুক্তি, তারপর আরটা হচ্ছে বায়োটেকনোলজি। এই পয়েন্ট আমাদের পড়তে হবে। এই কথা বলো না। বায়ো যদিও আমাদের বিভিন্ন ভার্সিটিতে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং একসাথে পড়ায়, কিন্তু এটা দুটোই আলাদা সাবজেক্ট। বায়োটেকনোলজি হচ্ছে জীব, আচ্ছা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিন প্রযুক্তি, আর এটা হচ্ছে জীব প্রযুক্তি। টেকনোলজি বা একটা জিন প্রযুক্তি, জিন নিয়ে আলোচনা করবো, এটা হচ্ছে টোটালি জিন। আর এটা হচ্ছে জীব প্রযুক্তি, এটা আসলে জিনকে মডিফাই করে না। বায়োকেমিস্ট্রি আছে, আর আলাদা আছে টপিক। আমরা বায়োটেকনোলজিটা পড়তেছি, এটার পাশে এটা পড়তেছি। হ্যাঁ, প্রাণ রসায়ন, গুড। বায়ো টেকনোলজি হচ্ছে তুমি কি করবা, যেমন আমাদের কলা গাছ আছে না, কলা গাছ, যেমন সাগর কলা গাছ আছে না, দেশি যে ইয়েটা আছে কলা গাছ বা দেশি কলা, যেটা এটা কিন্তু ফলন দিতে অত বেশি দেয় না, কিন্তু সাগর কলা খুব দ্রুত ফলন দেয়, তাই না? তো আমরা কি করি, অথবা বিভিন্ন ধরনের গাছ আছে, যে সকল গাছগুলো আস্তে আস্তে এদের কখনো বীজ হয় না এবং এদের সংখ্যা অনেক দিন পর পর এদের সংখ্যা বাড়ে। তো আমরা কি করতে পারি, একটা গাছের ডগা নেব, ডগা বুঝো তো,
একদম উপরের অংশ থেকে নতুন হয়েছে ওই অংশ থেকে আমরা নিয়ে এটাকে একটা মিডিয়ার মধ্যে রাখবো। মিডিয়ার মধ্যে ওই কোষ যেগুলো আছে, দ্যাট মিনস আমি নিচ্ছি টিস্যু, একটা গাছের একটা টিস্যু নিলাম, ওই টিস্যু থেকে আমি কিছু অংশ নিয়ে একটা মিডিয়ার মধ্যে রাখবো। এটাও আছে, তোমাদের বই আছে। দ্যাট মিনস একটা গাছের, এর একটা যদি গাছ হয়, এর একটা অংশ নিয়ে আমি ফার্স্টে কিছু টিস্যু নিলাম। এই গ্রুপ অফ টিস্যু কাকে বলে? একই রকম কোষ যদি একই রকম কাজ করে সেটাকে বলা হয়, হ্যাঁ, সেটাকে টিস্যু বলে। তো এটাকে আমরা একটা মিডিয়ার মধ্যে রাখবো। একটা মিডিয়ার মধ্যে রাখলে এই মিডিয়া হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ফাইটো হরমোন দেওয়া থাকবে, পুষ্টিকর উপাদান দেওয়া থাকবে, এবং প্রত্যেকটা কোষেরই একটা নিজস্ব গাছ হওয়ার ক্যাপাবিলিটি আছে। এই ধর্মকে বলা হয় টটিপটেন্সি। কি বলে এটাকে? টটিপটেন্সি। প্রত্যেকটা কোষ থেকে গাছ তৈরি হতে পারে। তাহলে এখানে অনেকগুলো কোষ আছে না, এখানে যদি আমি লালন পালন করি, দ্যাট মিনস অনেক কিছু দেওয়া লাগে, লাইট দেওয়া লাগে, বিভিন্ন হরমোন দেওয়া লাগে, হরমোনস, তারপরে এটার যত ধরনের জৈব পদার্থ যেগুলো লাগবে, নিউট্রিশন, যত পুষ্টি উপাদান সব এখানে দেওয়া হয়। দিলে প্রত্যেকটা থেকে এক একটা গাছ তৈরি হবে, প্রত্যেকটা অংশ থেকে একটা গাছ তৈরি হবে। তাহলে আমার কি হচ্ছে দেখো, আমার বীজ লাগতেছে না, বীজ লাগতেছে, কোনো কিছু লাগতেছে না। তাহলে যাদের সংখ্যা বৃদ্ধি পায় না নর্মালি, ওদের সংখ্যা খুব সহজে আমাদের বৃদ্ধি করা যাচ্ছে। প্লাস যেগুলো হচ্ছে উন্নত জাতের যে উদ্ভিদগুলো আছে, ওদের অংশ খুব দ্রুত বৃদ্ধি করতে পারতেছি, এই টেকনোলজির মাধ্যমে করা হয়। দেখো তোমাদের বই একটা ছবিতে আছে, আছে না? স্যার 305 পৃষ্ঠা। 305 পৃষ্ঠা না? এই যে, দেখো একটা টার্গেট গাছ থেকে কিছু টিস্যু নিচ্ছে, টিস্যু নিয়ে এদিকে একটা মিডিয়ার মধ্যে লালন পালন করছে। মিডিয়ার মধ্যে রেখে, এই একটু কথা বলো না, মিডিয়ার মধ্যে রেখে এদিকে লালন পালন করার পর এই কোষগুচ্ছ অনেকগুলো কোষ মূলে পরিণত হয়ে গেছে, এটাকে বলা হয় ক্যালাস। আস্তে আস্তে এখান থেকে দেখো গাছ হয়েছে। এই গাছটাকে এখন কি করব? গাছটাকে এখন ডাইরেক্ট কি রোদের মধ্যে নিবা? এটা আস্তে আস্তে কি করতে হবে, একটু ছায়া, একটু আলোর দিকে দিতে হবে, তারপরে তুমি ফিল্ড লেভেলে দেখে কি করতে হবে। তাহলে আমরা একটা বলতেছিলাম একদম জিনগত পরিবর্তন করে, এটা কিন্তু মনে রাখতে হবে, এই পয়েন্টটা কিন্তু ভুললে হবে না। একটা হচ্ছে জিনের কথা, জিন ট্রান্সফার করে, জিন এখান থেকে নিয়ে ওইখানে দেয়, এইটাটা ওইখানে দেয়, জোড়া লাগায়, কেটে ফেলে, এরকম করে। কিন্তু বায়োটেকনোলজির মধ্যে জিনগত কোনো আসবে না, এটা মূলত টিস্যু লেভেলে, মানে কোষগুলোকেই লালন পালন করে এখান থেকে গাছ তৈরি করবে, অথবা কোনো একটা অণুজীবের কোনো একটা অংশ নিয়ে এমন কিছু তৈরি করবে যেটা মানুষের উপকার হয়। কিন্তু এখানে জিনগত মডিফাই করে না, যে অন্য কোনো একটা প্রজাতি তৈরি করলাম, এমন সম্ভব না। এইগুলোর মধ্যে তাহলে পার্থক্য করা গেছে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন কোনো প্রজাতি তৈরি করবে, নতুন কোনো কিছু তৈরি করবে, নতুন ওষুধ তৈরি করলো, ইনসুলিন তৈরি করলো, কোনো কিছু তৈরি করলো, এটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর বায়োটেকনোলজি হচ্ছে বায়বীয় অঞ্চল থেকে, মানে মেরিস্টেমেটিক বা বায়বীয় অঞ্চল থেকে কোনো কোষ নিয়ে, টিস্যু নিয়ে এটাকে লালন পালন করে এদের সংখ্যা বৃদ্ধি করবে, এটাকে বলা হয় বায়ো। আর যে প্রযুক্তির মাধ্যমে করে তাকে বলা হয় বায়োটেকনোলজি। তাহলে দেখো, বায়বীয় অঞ্চলে টিস্যু থাকে বায়োটেকনোলজি শুধু উদ্ভিদের ক্ষেত্রে? উদ্ভিদ অথবা অণুজীব হতে পারে, উদ্ভিদ অথবা অণুজীব। আসলে এটা একটা ভালো একটা সংজ্ঞা আছে, সংজ্ঞাটা তোমাদের বইয়ে নাই, যে প্রযুক্তির মাধ্যমে
কোনো উদ্ভিদ অথবা অণুজীব অথবা প্রাণীর কোনো একটা অংশ নিয়ে সেটাকে অধিকতর উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো কিছু তৈরি করা হয় যেটা মানুষের মঙ্গল হয়, আর যেই প্রযুক্তির মাধ্যমে করে তাকে বলা হয় বায়ো। স্যার ওই বায়োজেনেটিক ইঞ্জিনিয়ারিং তারা কি ওই এক গাছ থেকে অনেকগুলো ফল হয়? না না না, ওরা হচ্ছে জিনগত পরিবর্তন করবে। যেমন যেমন এখন বর্তমানে বাজারে একটা বেগুন পাওয়া যায়, নাম হচ্ছে বিটি বেগুন, ব্যাসিলাস থুরিনজেন্সিস। এটা বিটি বেগুনের সুবিধাটা হচ্ছে তোমাকে যেমন বিটি ব্যাসিলাস থুরিনজেন্সিস হচ্ছে একটা মাটির মধ্যে বড় একটা ব্যাকটেরিয়া, মানে অনেক বড় একটা ব্যাকটেরিয়া, যেটা ব্যাকটেরিয়া তো অনেক ছোট থাকে, ব্যাকটেরিয়ার সবার চেয়ে বড় যে ব্যাকটেরিয়া আছে এটা আকার একটু বড় থাকে। এবং এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি করছি, এই ব্যাকটেরিয়া একটা জিন আছে যে জিনটা এক ধরনের প্রোটিন তৈরি করে যেগুলো মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু তোমার পোকামাকড়ের ক্ষতি করে। তো আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ওই জিনটাকে বের করে নিয়ে আসছি, বের করে নিয়ে এসে বেগুন গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পোকামাকড় এখন আর বেগুনে পোকামাকড় আসে না, তোমার স্প্রে করতে হচ্ছে না। তাহলে তুমি কি পাচ্ছ, মানে এবং ওই প্রোটিন যেটা তৈরি হচ্ছে তোমার জন্য ক্ষতিকর না, কিন্তু এটা ক্ষতিকর কার জন্য, পোকামাকড়ের জন্য। তাহলে কি হবে, তোমার কিছু হবে না কিন্তু পোকামাকড় মারা যাবে। তাহলে এটা কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয় আসবে। দ্যাট মিনস জিনগত পরিবর্তন করে, জিনগত পরিবর্তন করে নতুন প্রজাতি তৈরি করা হয়। জিনগত পরিবর্তন করতে হবে, একে অবশ্যই জিনগত মডিফাই করতে হবে। আগে যে জিন ছিল এখন জিনটা কিছু কেটে নতুন জিন যুক্ত করতে হবে। আর বায়োটেকনোলজির মধ্যে তোমার জিনগত কোনো চেঞ্জ করা লাগবে না, তুমি এটাকে লালন পালন করবা, এটাকে একটু মডিফাই করবা, কিন্তু জিনগত পরিবর্তন করা লাগবে না। ওইখান থেকে এদের সংখ্যা বৃদ্ধি করবা। এটা মূলত হচ্ছে বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি বায়বীয় অঞ্চল থেকে তুমি নিয়ে কোনো কিছু তৈরি করবে। আর ওটা হচ্ছে জিনগত পরিবর্তন করতে হবে। জিন তো থাকে নিউক্লিয়াসের মধ্যে না, ক্রোমোজোমের ভিতরে থাকে, এগুলো নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, আরেকটা কি আমাদের নেক্সট পয়েন্ট কি আছে বলো? বায়োকেমিস্ট্রি তাহলে কি, জৈব বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ে আলোচনা করবে। বাংলা কি লিখছে বায়োকেমিস্ট্রি? প্রাণ রসায়ন। আমাদের বায়োলজিক্যাল দেহের মধ্যে যে রিঅ্যাকশন গুলো হয়, জৈব রাসায়নিক বিক্রিয়া, জৈব রাসায়নিক বিক্রিয়া, তারপরে আচ্ছা, এখন যেমন আমাদের যদি বলে ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি অবশ্যই একটু কাছাকাছি আছে, একটার সাথে একটা মিল আছে। আমাদের দেহের মধ্যে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া ঘটে, যেমন আমরা খাচ্ছি গ্লুকোজ থেকে কি হয়, শক্তি পাচ্ছি না, এই যে রাসায়নিক হিউজ অ্যামাউন্ট অফ রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, এই সব রাসায়নিক বিক্রিয়া কোথায় আসবে, বায়োকেমিস্ট্রিতে আসবে। আমাদের ইউরিন তৈরি হচ্ছে দেহের মধ্যে, মূত্র তৈরি হচ্ছে না, মূত্র কই থেকে হয় জানো তো? কোন ধরনের খাবার খেলে মানে খাবারের উচ্ছিষ্টাংশ মুক্ত হয়? নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ বলছো না, নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তোমরা, তুমি ভাত খাইলে হবে না প্রোটিন খেলে হবে না ফ্যাট খেলে হবে? কোনটা খাইলে তোমার নাইট্রোজেন গঠিত বজ্র পদার্থ তৈরি হবে? প্রোটিন খাইলে। প্রোটিনের মধ্যে অ্যামাইনো গ্রুপ থাকে, আমরা পড়বো নেক্সট। দ্যাট মিন্স প্রোটিন ভেঙে আমাদের দেহের মধ্যে ইউরিয়া তৈরি হয় না? তাহলে কারো যদি কিডনি ডিজিজ থাকে তাহলে তারা কি কি খেতে মানা করবে? প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলবা, তুমি বলবা যে বেশি বেশি কার্বোহাইড্রেট খাও, ভাত খাও। মানুষ যেটা বলে উচিত পানি হ্যাঁ, তারপর পানি বেশি খেলে আবার ঝামেলা হয়। কারো যদি কিডনি ডিজিজ থাকে, আজকে তোমাদের কিডনি চ্যাপ্টারটা আছে, ওইখানে দেখবো লেখা আছে। তাহলে যেহেতু আমাদের ওই যে বললাম, যার জন্য আমাদের ইউরিন তৈরি হচ্ছে একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, জটিল বিক্রিয়ার মাধ্যমে হয়।
তাহলে ওটা কোথায় আসবে? বায়োকেমিস্ট্রিতে না বায়োটেকনোলজিতে আসবে? কোনটার আলোচ্য বিষয় হবে? জৈব রাসায়নিক দেহের মধ্যে যত কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে সব হচ্ছে এর মাঝখানে আসবে। বিভিন্ন ধরনের মার্কার আছে। সাপোজ একজন মানুষ স্ট্রোক করছে অথবা তার মাইকার্ডিয়াল ইনফার্কশন হচ্ছে। ইনফার্কশন মানে কি? মানে হার্ট অ্যাটাক করছে। তাহলে বিভিন্ন ধরনের এনজাইম রক্তের মধ্যে চলে আসবে। তখন তুমি রক্ত ডায়াগনোসিস করতে দিবা, তখন দেখবা যে রক্তের মধ্যে এটা যখন দেখবা যে হ্যাঁ এটা আসছে, তাহলে বুঝবা কি হচ্ছে, তোমার হার্ট অ্যাটাক হচ্ছে। আবার লিভার ডিজিজ কারো যদি হয়, তখন বিভিন্ন ধরনের রক্তের মধ্যে বিভিন্ন পদার্থ পাওয়া যায়। তুমি ওইটা করে যদি দেখা হচ্ছে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি বুঝবা। দ্যাট মিনস আমাদের বায়োকেমিস্ট্রি কিন্তু অনেক রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রোগ, হ্যাঁ, সোডিয়ামের পরিমাণ কতটুকু আছে, দেহের মধ্যে সোডিয়াম কতটুকু আছে, পটাশিয়াম কতটুকু আছে, এগুলো সব বায়োকেমিস্ট্রির অন্তর্গত। বায়োকেমিক্যাল যে টেস্টগুলো যে করা হয়, সোডিয়াম পটাশিয়াম কতটুকু আছে, এগুলো আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু লাগে। আচ্ছা, তারপর আর কি কি পয়েন্ট আছে? এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা এনভায়রনমেন্টাল শোনো, এগুলো কিন্তু সব ভার্সিটিতে সাবজেক্টই আছে। অনেকে এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, অনেকে পড়াশোনা করে বায়োকেমিস্ট্রি নিয়ে। বায়োকেমিস্ট্রি নিয়ে যে পড়াশোনা করবে তাদের আলটিমেট কই চাকরি হবে? মেডিনোভাতে চাকরি হবে। মেডিনোভার যে বিভিন্ন ধরনের টেস্ট করায় না, কুমিল্লাতে বিখ্যাত না অনেক মেডিনোভা, যে বায়োলজিক্যাল যে টেস্টগুলো করানো হয় প্রত্যেকটা, শুধু মেডিনোভা না, সবগুলো হসপিটাল বা যে সকল বায়োকেমিক্যাল যে টেস্টগুলো করায়, এটা কারা করে? এই বায়োকেমিস্ট যারা আছে। টেস্টগুলো তো বায়োটেকনোলজি টেকনিশিয়ানরা করে, কিন্তু একজন থাকে, কিন্তু অফিসার থাকে, অফিসার অবজার্ভ করে সব কিছু। এটা হচ্ছে ওই বায়োকেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে। তারপর হচ্ছে বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তারপরে এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা পরিবেশ বিজ্ঞান। তারপরে আর কি আছে আমাদের? তারপরে মেরিন, মেরিন মেরিন কি? মেরিন বায়োলজি, স্যার ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি, মেরিন বলতেছে কেন? নতুন বইয়ে? আচ্ছা, ওশেনোগ্রাফি, OCEA, ওশেনোগ্রাফি। ওশেনোগ্রাফি হচ্ছে তোমার যে আমাদের সমুদ্র, ল্যান্ডের মধ্যে যতগুলো উদ্ভিদ আছে, পানির মধ্যে কিন্তু তার চেয়ে বেশি। পানি কত পার্সেন্ট? 70% পানি। পানির মধ্যে কিন্তু অনেক শৈবাল আছে, এবং পাহাড়ের সমান শৈবাল আছে, এরকম শৈবাল আছে। তো মেরিন যে সম্পদ, আমাদের সমুদ্র সম্পদ নিয়ে আলোচনা করবো। সমুদ্রে মাছ আছে, অনেক প্রাণী আছে, এগুলো নিয়ে আলোচনা করবে। ওশেনোগ্রাফি, ওশেনোগ্রাফির কাজ কি? ওশেনোগ্রাফি করে সামুদ্রিক জীববিজ্ঞান, সমুদ্রের জীব নিয়ে আলোচনা। সামুদ্রিক সামুদ্রিক সম্পদ লিখে দিই। আচ্ছা, তারপরে হচ্ছে ফার্মাসি। ফার্মাসি হচ্ছে কি? ওষুধ তৈরি করবে। ওষুধ তৈরি, ওষুধ কিভাবে কাজ করে, ওষুধের ওভারলোড কতটুকু, কতটুকু খেতে হবে, ছোটদের জন্য কতটুকু, বড়দের জন্য কতটুকু, সাইড ইফেক্ট, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব, কোন কোন ক্ষেত্রে করব না, এগুলো নিয়ে আলোচনা করবে। আমরাও কিন্তু আমাদের যে সাবজেক্ট থাকে, আমাদের কিন্তু মাইক্রোবায়োলজি করতে হয়, মেডিকেল সায়েন্স মাইক্রোবায়োলজি করতে হয়, ফার্মাকোলজি করতে হয়, নট ফার্মাসি। হ্যাঁ, ফার্মাকোলজি হচ্ছে, ফার্মাসি হচ্ছে যারা ওষুধ পিওরলি তৈরি করে, দ্যাট মিন্স ওষুধের ম্যানুফ্যাকচার করবে, ওষুধের কোথায় কি আছে। আমরা তো শুধু ওষুধের নামগুলো জানি, যে এটা হচ্ছে তোমার প্যারাসিটামল, এটা হচ্ছে ওমেপ্রাজল, এটা হচ্ছে তোমার বিটা ব্লকার, এটা অনেক লাভ, কিন্তু ওরা কেমিক্যাল নামগুলো জানে, কোথায় কি আছে, কোন যৌগ দিয়ে তৈরি। ওরা হচ্ছে যৌগ রিলেটেড, বেনজিন আছে, অ্যালকোহল আছে, অনেক কিছু আছে, এই কম্বিনেশন স্ট্রাকচার কোনটা কতটুকু দেওয়া লাগবে, ওরা নিজে তৈরি করে। আর আমরা কি করি? এটাকে অ্যাপ্লাই করি, আমাদের কাজ হচ্ছে এটাকে অ্যাপ্লাই করা। আমরা হচ্ছে প্রায় মানে ওরা তৈরি করে দিচ্ছে, আমরা এটাকে ব্যবহার করছি। এবং আমরা এতটুকু জানি যে এই ওষুধটার নাম হচ্ছে এটা, আর ওরা ওষুধটার নাম জানে, কিন্তু ওদের হচ্ছে আবার অন্য নাম।
ওদের কেমিক্যাল নাম সহ জানে, বুঝছো না? এবং কেমিক্যাল নাম অনেক বড় বড় কেমিক্যাল নাম। প্যারাসিটামল নাম অনেক বড়, কিন্তু আমরা জানি কি প্যারাসিটামল, কিন্তু ওদের কাছে কিন্তু এটা অনেক বড় একটা নাম আছে। তো এটা হচ্ছে ওদের সাইড, আর আমাদের হচ্ছে এটা সাইড ইফেক্ট কি আছে, তোমার হচ্ছে যেমন তোমার মাথা ঘোরাবে, এক্সট্রা কিছু সিমটম গুলো আসবে, অথবা ইয়ে হতে পারে, প্লাস কাকে কাকে কোথায় অ্যাপ্লিকেবল করবো, কতটুকু পর্যন্ত দিব, তারপর হচ্ছে সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। ফার্মাকোলজি হচ্ছে এটা, আর ফার্মাসি হচ্ছে ম্যানুফ্যাকচারিং, এটা তৈরি করবে কি করে। তাহলে দুটি হচ্ছে ফার্মাসি, বন্য বা ওয়াইল্ড লাইফ। আর কিছু বাকি আছে আমাদের, মাইক্রোবায়োলজি, কীট পতঙ্গ, পরজীব, প্যারাসাইটোলজি, বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স হচ্ছে কম্পিউটার নির্ভর, কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলোকে আমরা ডাটাবেস, যে বলেন না ডাটাবেস, কম্পিউটার ডাটাবেস করে রাখবো। যে করোনার যে স্টেইন আসছে, নতুন আর একটা স্টেইন আসছে না, এই স্টেইন মানে একটা ইয়ে করবো, সার্ভে করে এত মানুষের মধ্যে এত পার্সেন্ট মর্টালিটি আছে, এতজন মানুষ মারা যাচ্ছে, বা এটার সব ইনফরমেশন গুলো কম্পিউটার বেস থাকবে, সব কিছু ইনফরমেশন গুলো, এটাকে বলা হয় বায়োইনফরমেটিক্স। কটা বাজে? 10:52। আচ্ছা, নেক্সট তারপরে আসি আমরা, কাকে বলো শ্রেণীবিন্যাসের জনক জানো কে ছিল? ও মাগো, তোমরা তো অনেক ভালো পারবে। তাহলে আমরা টোটাল কয়টা কিংডমে ভাগ করছি জানো? 5টা কিংডমে ভাগ করছে কে? বিজ্ঞানী হুইটেকার, আর.এস. হুইটেকার। কত সালে? 1970 সালে। তাহলে 5টা কিংডমের নাম কে বলতে পারবা? তুমি বলতে পারবা? এই বলো। মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টে, অ্যানিমেলিয়া। গুড, বসো। তাহলে এর মাঝখানে মনেরা, আবার বিজ্ঞানী মার্গুলিস এটাকে আবার মডিফাই করছে, মডিফাই করে আবার দুটি সুপার কিংডম দিচ্ছে, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2। তাহলে সুপার কিংডম 1 এর মধ্যে কি আছে? মনেরা 1 আর এটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর মধ্যে কি কি আছে বলো? একটা শুধু আছে বলবো, একটা হচ্ছে মনেরা। হ্যাঁ, মনেরা, হ্যাঁ প্রোক্যারিওটা, দ্যাট মিন্স এরা মেইনলি হচ্ছে প্রোক্যারিওটিক, মানে নিউক্লিয়াসের গঠন অনুসারে সে আবার 5টা কিংডমকে আবার সুপার কিংডমে দিছে। এর মধ্যে সুপার কিংডম 1 যেটা, এটা হচ্ছে প্রোক্যারিওটিক, আদিকোষীয়। প্রো মানে কি? পূর্বে, তাই না? ক্যারিয়ন মানে কি? নিউক্লিয়াস। দ্যাট মিন্স ওদের নিউক্লিয়াসটা অনেক, ওই যে বললাম যে প্রথমে কি হয়েছে, হ্যাঁ আদিকোষী মানে ওই যে নিউক্লিক অ্যাসিড থেকে পরে প্রোটিন তৈরি হলো, প্রোটিন আদিকোষ থেকে প্রকৃত কোষ, এই যে মডিফাই হয়েছে, ওদের নিউক্লিয়াসটা আদিকোষীয়, দ্যাট মিন্স সুগঠিত নিউক্লিয়াস নাই। একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? যেমন একটা ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু নিউক্লিয়াস নাই, জানো তো? ব্যাকটেরিয়া আদিকোষী না প্রকৃত কোষী? আদিকোষী। দ্যাট মিন্স ওদের একটা সুগঠিত নিউক্লিয়াস নাই, ওদের বৃত্তাকার ডিএনএ আছে কিন্তু নিউক্লিয়াস নাই। আমাদের ক্ষেত্রে কি আছে? আমাদের ক্ষেত্রে কিন্তু না, নিউক্লিয়াসের চারপাশে আবরণ আছে। দেখো, চারপাশে নিউক্লিয়ার আবরণ থাকবে, নিউক্লিয়াস থাকবে, পড়ছো না? একটা নিউক্লিয়াসে কি কি অংশ আছে বলো? নিউক্লিয়াসই তো বলছি, নিউক্লিয়াস, তারপরে নিউক্লিওপ্লাজম, তারপরে ক্রোমাটিন তন্তু, তারপরে ক্রোমোজোম, হ্যাঁ ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, এগুলো আছে, আর ছিদ্র আছে, নিউক্লিয়ার ছিদ্র আছে। কিন্তু ওদের মাঝখানে শুধুমাত্র বৃত্তাকার ডিএনএ আছে, ওদের ডিএনএটা এরকম বৃত্তাকার ডিএনএ, কিন্তু ওদের মাঝখানে নিউক্লিয়ার আবরণ নাই, কিচ্ছু নাই। তাহলে ওরা হচ্ছে আদি কোষীয়, আর এটা হচ্ছে প্রকৃত কোষীয়। তাহলে প্রোক্যারিওটিক শুধুমাত্র একটা কিংডম আছে, নাম কি? মনেরা। আর সুপার কিংডম 2 তে যারা আছে তারা হচ্ছে ইউক্যারিওটিক। ইউক্যারিওটিকের মধ্যে কারা কারা আছে? প্রোটিস্টা, বলো। ফাঞ্জাই, প্লান্টে, অ্যানিমেলিয়া। প্রোটিস্টা, তোমরা ক্লাস 8 এ পড়ছো মনে হয় না?
তাহলে প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এর মাঝখানে এরা সবাই ইউক্যারিওটিক, তাই না? সুগঠিত নিউক্লিয়াস থাকে। আর এরা হচ্ছে প্রোক্যারিওটিক। এর মধ্যে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য দেয়া আছে না শীটে? পাইছো নি? পাইছো? হ্যাঁ আছে না? পাইছো? বলো। এই বলো, সবার নাম বলো। তোমার নাম কি? অরবিন, অরবিন। অরবিন, ফাহাদ, নাইমুল ইসলাম, শর্ট নাইমুল হাসান, তামিম, শাশ্বত, হ্যাঁ, আশফাক, সিয়াম, মাহাতাব, ওরিয়ন, আছে ওহি, আরাফাত, রাফি। হ্যাঁ বুঝা ওইটা আমি তো তাহলে কি আমার নাম্বারটা 055 8996 আমার কি একটা ফোন দিয়ে রাখ। ঠিক আছে, বন্ধ করে কল আইলে দিছস নাম্বারটা পাঠিয়ে দিছি। আচ্ছা তাহলে আমি নিচে যাই। যা তুই যেতে থাক, না আমি ফোন করে বলে দিই। আচ্ছা, প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য। দ্যাট মিন্স এটা প্রোক্যারিওটিক আর এটা ইউক্যারিওটিকের মধ্যে পার্থক্য। পারবা না? দেখো তাহলে এটা আর এটার মধ্যে কি কি পার্থক্য আছে বলো। হ্যাঁ, এদের সুগঠিত নিউক্লিয়াস নাই, এদের সুগঠিত নিউক্লিয়াস আছে। আর এদের মধ্যে শুধুমাত্র যারা ব্যাকটেরিয়া, যারা হয় যেমন ব্যাকটেরিয়া, ওদের মাঝখানে অন্য কোনো অঙ্গাণু নাই, শুধুমাত্র রাইবোজোম আছে। কি আছে? রাইবোজোম। কিন্তু এদের মাঝখানে সব আছে। আমরা ক্লাস 8 এ পড়ছো না, একটা কোষের কি কি অংশ থাকে? অরিয়ন বলো, একটা অংশের কি কি অংশ, একটা কোষে কি কি অংশ আছে? সাইটোপ্লাজমে কি কি অঙ্গাণু থাকে? মাইটোকন্ড্রিয়া থাকবে, প্লাস্টিড থাকবে, তারপরে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, চালিকা, গোলজি বস্তু, পড়ো না এগুলো? বুঝছো না? এগুলো থাকবে। তো এদের মাঝখানে যারা আদিকোষী যারা আছে, যারা আদিকোষী, ওদের মাঝখানে কিছুই থাকে না, শুধু কি থাকে? কিছু রাইবোজোম থাকবে। রাইবোজোম দেখো তোমাদের শীটের মধ্যে সুন্দর করে দেয়া আছে, রাইবোজোম থাকে। আর এদের মাঝখানে সকল অঙ্গাণু বিদ্যমান থাকবে। যারা প্রকৃত কোষ, এদের মাঝখানে সকল অঙ্গাণু থাকবে। শীট আছে তো না? শীট আছে না সবার? একজনের শুধু না, না? শীটের মধ্যে দেখো এদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে। এদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, এদের নিউক্লিয়াসটা বৃত্তাকার, এবং এদের নিউক্লিয়াসের ভেতরে যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোমগুলো সূত্রাকার থাকে। আর এদের ক্রোমোজোমগুলো কেমন থাকে? বৃত্তাকার থাকবে। আর ওদের কি কি অঙ্গাণু থাকবে বলো? প্রকৃত কোষে সকল অঙ্গাণু বিদ্যমান থাকবে, আর আদি কোষে শুধুমাত্র কি থাকবে? রাইবোজোম থাকবে। তাহলে ব্যাকটেরিয়া কি মাইটোকন্ড্রিয়া আছে? প্লাস্টিড আছে, এন্ডোপ্লাজম, চালিকা আছে, গোলজি বস্তু আছে, শুধু কি আছে? রাইবোজোম। এবং ওদের রাইবোজোম 70S টাইপ অফ রাইবোজোম, 70S। আর ওদের যে রাইবোজোম আছে 80S, ও 80S রাইবোজোম। এটা কি বোঝায়? রাইবোজোম বলতে বোঝায় মানে 80S এবং 70S বলতে বোঝায়, এস দ্বারা কি বোঝায়? ভেদ বার ধ্রুবক। এই দ্বারা কি বোঝাবে? ভেদ বার ধ্রুবক। এটা হচ্ছে ভেদবার কনস্ট্যান্ট, বা বিজ্ঞানী ভেদবার এটা আবিষ্কার করছে যে রাইবোজোম গুলো, ওরা রাইবোজোম কিছু রাইবোজোমকে কালেক্ট করছে, কালেক্ট করে ঝাঁকাইছে। ঝাঁকানি দেওয়ার পর কিছু রাইবোজোম নিচে তলানি করছে। যেই হারে তলানি পড়ে তার উপর ভিত্তি করে রাইবোজোমের নাম দিছে। যাদের ব্যাকটেরিয়া যারা আছে, এই রাইবোজোম গুলো ওরা 70S, দ্যাট মিন্স 70 রেটে তলানি পড়ে, ওরা একটু আস্তে আস্তে পড়ে। আর প্রকৃত কোষে যারা আছে ওরা তাড়াতাড়ি পড়ে, নিচের দিকে তলানি পড়ে। যেই হারে তলানি পড়ে তার উপর ডিপেন্ড করে এই নাম দিচ্ছে 70S আর একটা 80S। তাহলে আমাদের কোনটা আছে? 80S। আর ব্যাকটেরিয়া কোনটা আছে? দেখো আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খাই না, যেমন হচ্ছে তোমার অ্যাজিথ্রোমাইসিন,
জিম্যাক্স খাও নাকি G-Max, জিম্যাক্স খাইছো না দেখবা যে এটা তোমার 50s রাইবোজোম দ্যাট মিন্স এই যে এটাকে বন্ধ করে দেয় এই রাইবোজোম যদি এটা বন্ধ হয়ে যায় রাইবোজোমের একটা কাজ বলো অরিয়ন বলো একটা কাজ বলো রাইবোজোমের একটা কাজ বলতে পারবা কেউ জিলা স্কুল কুমিল্লা জিলা স্কুল বলো প্রোটিন তৈরি করে কি করে প্রোটিন তৈরি করছো না ক্লাস 8 এ পড়ো না তোমরা রাইবোজোমের কাজ করো না কাজ ছিল না সেটা রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করে একটা কাজ যদি বলে প্রোটিন তৈরি করে তাহলে আমি যদি এটা বন্ধ করে দেই এই ব্যাকটেরিয়া প্রোটিন তৈরি হতে পারবে তাহলে ব্যাকটেরিয়া মারা যাবে তাহলে তখন আমাদের যখন ওই যে জ্বর আসে তখন আমরা কি খাই এজিথ্রোমাইসিন খাই বা জিমেক্স খাচ্ছি তাহলে ওরা কি এই ব্যাকটেরিয়ার এখানে নষ্ট করে ফলে কি হয় ওর গ্রোথটা রিটার্ডেশন হয়ে যায় গ্রোথ আর হবে না কিন্তু আমাদের কি নষ্ট করবে আমাদেরটা পারবে না আমাদেরটা হচ্ছে এটিএস যার জন্য আমাদের রাইবোজোমকে নষ্ট করতে পারে না আমাদের প্রোটিন তৈরিতে সমস্যা হয় না কিন্তু আদি কোষ যারা আছে ওদেরটাকে নষ্ট করে ওদের কোষ নষ্ট হয় আমাদের কোনো সমস্যা হয় না ঠিক আছে না আর ওদের শ্বসনটা কোন প্রক্রিয়া হয় আমরা পড়ছিলাম ক্লাস 8 এ পড়ছো না শ্বসন দুই ধরনের অক্সিজেনের উপর হ্যাঁ গুড অবাত শ্বসন এবং একটা অন্তঃশ্বসন বহিঃশ্বসনও হয় দ্যাট মিন্স বাইরের দিকে শ্বসন হচ্ছে ফুসফুসের মধ্যে যেটা হয় সেটা বহিঃশ্বসন আর রক্তের মধ্যে যেটা হচ্ছে কোষের মধ্যে যেটা হচ্ছে সেটা অন্তঃশ্বসন কিন্তু এটা তো অ্যানাটমিক্যাল বা এটার অবস্থান অনুসারে কিন্তু অক্সিজেনের উপস্থিতিতে দুই ভাগ একটা সবাত আর একটা অবাত সবাত শ্বসন কোনটা অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় এটাকে বলা হয় সবাত শোষণ আর অনুপস্থিতিতে যেটা হয় সেটাকে বলা হয় অবাত শোষণ তাহলে ওদের মেইনলি অক্সিজেন লাগে না মেইনলি হচ্ছে ওদের অবাত শোষণ প্রক্রিয়ায় ওদের শ্বসন হয় আর ওদেরটা ঘটবে আমাদের অক্সিজেন লাগতেছে না কিছু কিছু ব্যাকটেরিয়া আছে ওদের অক্সিজেন লাগে না পেটের মধ্যে যে ব্যাকটেরিয়া আছে পেটের মধ্যে কি অক্সিজেন আছে আমাদের খাদ্যনালীর মধ্যে কি অক্সিজেন আছে তো ডায়রিয়া হচ্ছে না ব্যাকটেরিয়ার কারণেই তো হয় এই ব্যাকটেরিয়া কি ওই অক্সিজেন ছাড়া কিন্তু তারা বাঁচে দ্যাট মিন্স তারা অ্যানারোবিক দ্যাট মিন্স এই ব্যাকটেরিয়া এরা যারা প্রকৃত আদিকোষী যারা আছে এদের শ্বসন হয় অক্সিজেন ছাড়াই হয় আর আমাদেরটা হবে কিসের মাধ্যমে অক্সিজেন উপস্থিতিতে তাহলে এদের ম্যাক্সিমাম ইউক্যারিওটিক যারা আছে তাহলে ওদের কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারবো না দ্যাট মিন্স ওদেরটা কি হবে ওদের প্রকৃত নিউক্লিয়াস থাকবে দ্যাট মিন্স নিউক্লিয়ার আবরণ থাকবে সবকিছু থাকবে আর মনেরা যে কিংডমটা ছিল এই কিংডমের কি থাকবে শুধুমাত্র রাইবোজোম থাকবে এবং এদের নিউক্লিয়াসটা বৃত্তাকার ডিএনএ থাকে আর ওদের ডিএনএটা কেমন থাকবে সবার ওদের সুগঠিত নিউক্লিয়াস থাকবে তাই না আর ওদেরটা হচ্ছে সূত্রাকার ডিএনএ থাকবে আমরা পড়বো আস্তে আস্তে আর ওরা নরমালি সবাত শোষণে শক্তি তৈরি করবে না অবাত শোষণে করবে সবাত শোষণ আর মনে রাখবে কি করবে অবাত শোষণ আর মনেরা শুধুমাত্র কোন অঙ্গ না থাকবে শুধু রাইবোজোম আর এদের সবকিছু থাকবে আচ্ছা তারপরে দেখো আর এদের কোন ধরনের রাইবোজোম থাকবে 70s না 80s আর ওদের 80s আচ্ছা এদের উদাহরণ তাহলে কি হতে পারে ব্যাকটেরিয়া সায়ানোব্যাকটেরিয়া তারপর হচ্ছে আদিকোষীয় কিছু আছে অ্যামিবা আছে অ্যামিবা তো প্রকৃত কোষী সায়ানোব্যাকটেরিয়া কিছু আছে আচ্ছা এটা হচ্ছে তার পার্থক্য এইচডব্লিউ তাহলে লেখো এইচডব্লিউ করে নিয়ে এসছো এইচডব্লিউ দিছিলাম না মনেরা এবং প্রোটিস্টা পার্থক্য লিখে নিয়ে আসবা মনেরা এবং প্রোটিস্টা পার্থক্য লিখে নিয়ে আসবা যদি ইউনিভার্সিটি পাও না মনেরা এবং প্রোটিস্টার পার্থক্য লিখে নিয়ে আসবা মনেরা এবং প্রোটিস্টার পার্থক্য তারপর লেখো ফাঞ্জাই এবং প্ল্যান্টের পার্থক্য ফাঞ্জাই এবং প্ল্যান্টের পার্থক্য আচ্ছা আর নেক্সট ক্লাসে লেখো एग्जाम আপ টু কোনটা হবে কিংডমের আগ পর্যন্ত মানে পাঁচটা কিংডম যে আছে তার আগ পর্যন্ত আপ টু প্লেস কত মানে এই অ্যাপ্লাইড আর ফিজিক্যাল দ্যাট মিন্স 1.3 এক থেকে 5 পর্যন্ত হ্যাঁ 1 থেকে 5 পেজ পর্যন্ত আপ টু জীবের শ্রেণীবিন্যাস আগ পর্যন্ত মানে হ্যাঁ আগ পর্যন্ত শ্রেণীবিন্যাস আগ পর্যন্ত বইয়ের 1 থেকে 5 নম্বর পেজ পর্যন্ত পড়া বইটা দিবা বলতে নাই ঠিক আছে না
সিঁড়ির মধ্যে সিঁড়ি থেকে আসবেন ব্রাঞ্চগুলোর নাম পড়ে আসবা কি কি আছে শাখাগুলো এমসিকিউ লিখবে এমসিকিউ না কি দিবা তাহলে লেখা যেমন এটা বলছে ইপিএলজি কি হোয়াট ইজ প্যালেন্টিওলজি হোয়াট ইজ মাইক্রোবায়োলজি হোয়াট ইজ এটা ফলিত নিউমেরিক ব্রাঞ্চ আছে এক কোশ্চেন বলে দিই ফলিত এবং অ্যাপ্লাইড এবং ফলিত এটার ব্রাঞ্চগুলোর নাম বলবা আর কোনটা কি কি করতে হবে? পাঁচ নম্বরের কোশ্চেন পাঁচ নম্বর করে দিয়ে দেবো পাঁচ নম্বরে আচ্ছা তুমি একটা কাজ করো এই শীটটা দাও তোমার সাথে কে আছে ও, তোমার শীট আছে হ্যাঁ এটা না তো। তোমার শীট নিছিলাম আচ্ছা ফোন দিছিল কে তো তোমার আপু চলে যাও এই তোমরা ম্যাথ কার কাছে পড়ো ম্যাথ বাসায় ইংলিশ কার কাছে পড়ো ইংলিশ আচ্ছা কেউ ইংলিশ লাগবে আচ্ছা পড়তে চাইলে হ্যাঁ এই কেউ পড়তে চাইলে আমার সাথে যোগাযোগ করো ইংলিশ আর ম্যাথ আচ্ছা ঠিক আছে আমি ম্যাথটা বলছি হ্যাঁ তোমার আম্মু বলছিল মনে হয় না আচ্ছা ঠিক আছে ওকে যাও আসসালামু আলাইকুম এই তোমারটা নিছিলা দাঁড়াও তুমি কি করবে তুমি গিয়ে সূচি কম্পিউটার আছে না যেখানে দেখবে সূচি কম্পিউটার আমার কথা বলবা যে জয় স্যারে এটার একটা কপি করে দিতে বলছে তুমি নিয়ে যাবে হ্যাঁ জি আচ্ছা দেখি আস্তে আস্তে আমার তো আবার ইয়েতে দেখতে হবে আমি কয়েকদিন আসতে না সমস্যা নেই বই তো পাই না বই পেয়েছে আস্তে আস্তে হবে লজ্জা পাবে লজ্জা পাবে না না পিঠা দেন পিঠা তো এখন না মানে আমি তো আসলে কম্পিটিটিভ করতে চাই পড়াশোনার আগে কম্পিটিটিভ মানে সবাই যাতে প্রতিযোগিতামূলক যাতে পড়াশোনা লাভ আপনার বাসা কি দেশের বাসা দেশের বাড়ি কি নেই হ্যাঁ আমি মনে করছি আমাদের ওই দিকে ডিস্ট্রিক্টের আচ্ছা আপনার ল্যাঙ্গুয়েজের সাথে আমাদের ওইখানে একটু ল্যাঙ্গুয়েজে মিল পেতেছি এটা জিজ্ঞেস করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে It's